এটা ঠিক যে জীবজন্তুদের মানুষের মতো এতটা বোঝার ক্ষমতা থাকে না, কিন্তু তাদের মনেও অনেক বেশি অনুভূতি এবং ভাবনা থাকে। আজকের এই কাহিনীতে আমরা এমনই একটা সিংহ এবং একটি নেকড়ের মিষ্টি অনুভূতির ব্যাপারে জানতে পারবো, যারা তাদের প্রতিটা খারাপ সময়ে একে অপরের পাশে থাকে। তো চলো দেখা যাক তাদের জীবনে কত রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। কাহিনীর শুরুতে সার্কাস ক্লাবের একজন লোক বন থেকে একটি ছোট্ট সিংহের বাচ্চা চুরি করে নিয়ে যায়। অন্যদিকে আমরা আলমা নামের একটি মেয়েকে দেখতে পাই যে পিয়ানো প্র্যাকটিস করছিল, আর এরপর সে তার ছুটি কাটানোর জন্য সে তার ঠাকুরদাদার আইল্যান্ডে চলে আসে, যেখানে আলমার কাকু জো তাকে স্বাগতম জানায়। আলমাকে একজন বয়স্ক লোক দত্তক নিয়েছিল, আর সে তাকেই তার ঠাকুরদাদা মনে করত। আর ওনার মারা যাওয়ার পরে এই সম্পূর্ণ আইল্যান্ডটা আলমার নামেই হয়ে যায়। এই আইল্যান্ডটা তার ভীষণ পছন্দের একটি জায়গা ছিল। এখানে এসে ফ্রেশ হয়ে সে এই সম্পূর্ণ বাড়িটা ঘুরে দেখে, যেই বাড়িটা খুবই সুন্দর ছিল। তারপর তার কাকু জো তাকে বাই বলে এখান থেকে তার বাড়িতে ফিরে যায়। রাত হয়ে গেলে সে তার ফোনে তার ঠাকুরদাদার ভিডিও দেখে সে ভীষণ ইমোশনাল হয়ে পড়ে। যেই ভিডিওতে তার ঠাকুরদাদা তাকে বলছিল যে এই বনেই একটা নেকড়ে আছে যে তার খুব ভালো বন্ধু হয়ে গেছিল, সে সব সময় তার সাথে এখানে দেখা করতে আসতো। তারপর সে এখানে বসেই পিয়ানো বাজাচ্ছিল। রাতে এই জায়গার আবহাওয়াও অনেকটা খারাপ হয়ে যায়, যেই জন্য আকাশে থাকা একটা হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যায়। আলমা আইল্যান্ড থেকে এই আওয়াজটা শুনে প্রচণ্ড ঘাবড়ে যায়। এরপর সকাল হয়ে গেলে এখানে চার্লস আর অ্যালি নামের দুজন লোক চলে আসে, যে একটা নেকড়ের পার্কের মালিক ছিল। এখানেই ওই স্নো উলফ মানে ওই সাদা নেকড়েটা তাদের পেতে রাখা ফাঁদে আটকা পড়ে যায়। এরা দুজনই তাদের কাজে অনেক পারদর্শী ছিল। এখানে এসেই তারা সাথে সাথেই তাদের পেতে রাখা ফাঁদ চেক করতে যায়, কিন্তু ওই স্নো উলফ অনেক বুদ্ধিমান ছিল। সে যে কোনোভাবে তার দাঁত দিয়ে ওই জাল কেটে ওখান থেকে পালিয়ে যায়। এটা দেখে তারা দুজন তাকে ধরার চেষ্টা করে, কিন্তু ওই উলফ তাদের সামনে থাকা নদীতে নেমে পড়েছিল, যেই জন্য তখন আর তারা তাকে ধরতে পারে না। কিছুক্ষণ পরে আলমাও ওই আইল্যান্ডে ঘুরতে বেরোয়। ওখান থেকেই কিছুটা দূর এগিয়ে যাওয়ার পরেই সে ওখানে স্নো উলফকে দেখতে পায়। সে তার সামনে দাঁড়িয়ে তার গায়ে থাকা তার ঠাকুরদাদার জ্যাকেট খুলে সে তার গন্ধ শুকতে দেয়। এই জ্যাকেটের গন্ধ শুকেই ওই উলফ এটা বুঝে যায় যে আলমা তার কোনো ক্ষতি করবে না। এরপর আলমা এগিয়ে গিয়ে তার গায়ে জড়িয়ে থাকা দড়ির প্যাচটাও খুলে দেয়। আসলে ওই ফাঁদ ছিঁড়ে পালানোর সময় ওই জালের কিছুটা অংশ তার গায়েই আটকে গেছিল। তারপর সাথে সাথেই ওই উলফ ওখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ওই ছোট্ট সিংহের বাচ্চাটা খাঁচার ভিতরে সুরক্ষিতই ছিল, কিন্তু তখনই অচানক ওই খাঁচার দরজা খুলে সে ওই খাঁচা থেকে নিচে একটা পাখির বাসায় এসে পড়ে। অন্যদিকে আলমা ওই বনের ভিতর দিয়ে হেঁটে বেড়ানোর সময় সে ওখানেই ওই প্লেন ক্র্যাশ হয়ে পড়ে থাকতে দেখে। আর সে যখন ওই প্লেনটার কাছে যায় তখনই ওখানে থাকা ওই গাছের ওপর থেকে ওই সিংহের বাচ্চাটা তার কোলে এসে পড়ে। ওখানে ওই সিংহের বাচ্চাটা প্রচণ্ড ভয় পেয়েছিল, তাই তখন আলমা তাকে তার সাথে তাদের বাড়িতে নিয়ে আসে। সে এখানে তাকে রেখে কিছু খুঁজছিল কি ঠিক তখনই ওই স্নো উলফ তার বাচ্চাকে মুখে নিয়ে দৌড়ে এখানে চলে আসে, আর ওখানে থাকা একটা টেবিলের নিচে লুকিয়ে থাকে। এখানে আলমা এসব দেখে তো খুবই চিন্তায় পড়ে যায়। বনের জঙ্গলি জানোয়ারের জন্য তার মনে অনেক টান ছিল, যেই জন্য সে ভীষণ উত্তেজিত হয়ে ওঠে। এরপর যখন তার কাকু জো তার সাথে দেখা করতে আসে তখন সে তাকে ওখানে ওই সিংহের বাচ্চা এবং ওই স্নো উলফের বাচ্চাটাকে দেখায়, যাদেরকে দেখে তো তার কাকু আশ্চর্য হয়ে যায়। আর তিনি আলমাকে বলেন যে তার এসবের দায়িত্ব নেওয়াটা একদমই ঠিক হবে না, কেননা এসব জঙ্গলি জানোয়ার প্রচণ্ড ভয়ানক হয়। কিন্তু ওখানেই আলমা তার কাকু জোকে বলে যে সে খুব তাড়াতাড়ি এদেরকে এখান থেকে তাড়িয়ে দেবে। জো কাকু বলে যে বন দপ্তরের লোকেরা এইসব বন্য জীবজন্তুদের ইনভেস্টিগেশন করতে আসছে, তুমি তাদেরকে এই বাচ্চাগুলোর ব্যাপারে জানিয়ে দিও। কিন্তু সে এমনটা করার জন্য রাজি হয় না। এরপর বন দপ্তরের লোকেরা এখানে আসলে তখন আলমা তাদেরকে কিছুই বলে না। ওখানেই দূর থেকে ওই সিংহের বাচ্চাটা তাদের দিকেই তাকিয়েছিল, যারপর ওই বন দপ্তরের লোকেরা আলমাকে এখানে সাবধানে থাকতে বলে ওখান থেকে চলে যায়। আর ওখান থেকে আলমা বাড়িতে ফিরে এসে দেখে যে ওই নেকড়ে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। ওখানেই ওই সিংহের বাচ্চাটাও এসে নেকড়ের কোলে শুয়ে দুধ খাচ্ছিল। যেই দৃশ্য দেখে তো আলমার অনেক ভালো লাগে, কেননা এখন আর তাকে ওই সিংহের বাচ্চার খাবারের জন্য চিন্তা করতে হবে না। যারপর সে তার কাজকর্মে মনোযোগ দেয়, যেখানেই ওই নেকড়ের বাচ্চাটার সাথে সিংহের বাচ্চার খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। আর তারা দুজন একে অপরের সাথে সব সময় খেলাধুলা করে, আর তাদের সাথে আলমারও অনেক ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সে তাদেরকে ভীষণ ভালোবাসতো, এমনকি সে তো তাদের নামও রেখেছিল। ছোট নেকড়ের নাম ছিল জ্যাক, আর সিংহের ছানাটিকে সে ড্রিমার বলে ডাকতো। এভাবেই একদিন তার কাকু জো তার সাথে দেখা করতে আসে, আর তিনি তার কাছে জিজ্ঞেস করেন যে সে কি ওই জন্তুগুলোকে ছেড়ে দিয়েছে, যার জবাবে
সে মিথ্যে বলে দেয় আর তার একটু পরেই ওখান থেকে দৌড়ে চলে যায়। এভাবেই ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল। ড্রিমার আর জ্যাক একসাথেই খেলাধুলো করে বড় হয়ে যাচ্ছিল। ওখানেই স্নোউলফ তাদের দুজনকেই একসাথে খাবার খাইয়ে দেখে শুনে রাখতো। আলমাও সব সময় তাদের সাথে খেলাধুলো করে সময় কাটাতো, যার জন্য এখন আর কখনোই তার একাকিত্ব বোধ হয় না। এমনকি সে তো তাদের সবাইকে তার সাথে একসাথে আইল্যান্ডে ঘুরতে নিয়ে যেত, যেখানে ওই আইল্যান্ডের বনের ভিতরে সে তাদের সবাইকে একটা খুব সুন্দর হাট দেখায়, যেই হাটটা সে তার ছোটবেলায় তার ঠাকুরদাদার সাহায্য নিয়ে বানিয়েছিল। ড্রিমার আর জ্যাক ওখানে গিয়ে ভীষণ খুশি হয় আর তারা অনেক মজাও করে, যেই জন্য আলমাও সব সময় তাদেরকে ওখানে বেড়াতে নিয়ে যেত। সময়ের সাথে সাথে ড্রিমার আর জ্যাক এখন অনেকটা বড় হয়ে গেছিল। একদিন আলমা তার পিয়ানো টেস্টের জন্য বাইরে যাচ্ছিল, তাই তখন সে তার ঘরের জানালা খুলে রাখে যাতে স্নোউলফ ওই জানালা দিয়েই বাইরে যাতায়াত করতে পারে। এরপর তার পিয়ানো টেস্ট দেখে ওখানকার জাজেরা তার পিয়ানো দেখে ভীষণ ইমপ্রেস হয় আর ওনারা তাকে পিয়ানো বাজানোর জন্য সিলেক্টও করে নেন। কিন্তু এটা শুনে আলমা বেশি খুশি হয় না, কেননা তার তো ড্রিমার আর জ্যাকের সাথেই সময় কাটাতে বেশি ভালো লাগতো। এদিকে আলি আর চার্লস ওই স্নোউলফকে ধরে বন্দি বানিয়ে তাদের সাথে নিয়ে যায়। অন্যদিকে আলমাও একটা সার্কাস ক্লাবে কল করে তাদেরকে জ্যাক এবং ড্রিমারকে রাখতে বলে, কিন্তু তারা তাকে মানা করে দেয়, কেননা এখন আর তারা বন্য জীবজন্তুদের আটকে রাখতো না। এরপর আলমা আবার তার বাড়িতে ফিরে আসে, কিন্তু ঘরের ভিতরের দৃশ্য দেখে তো সে একেবারে হতবাক হয়ে যায়, কেননা রুমের সব কিছু চারিদিকে লন্ডভন্ড হয়ে ছড়িয়ে ছিটিয়েছিল। এর সাথেই জ্যাক আর ড্রিমার দুজনেই খিদের জ্বালায় ছটফট করছিল। এসব দেখে সাথে সাথেই আলমা সব জায়গায় স্নোউলফকে খোঁজার চেষ্টা করে, কিন্তু সে তাকে কোথাও খুঁজে পায় না। যার পর সে নিজেই জ্যাক আর ড্রিমারকে খাবার খাওয়ায়। এখন আলমার কাঁধে দায়িত্ব আরো বেড়ে গেছিল, তাই তাকে তার ওই পিয়ানোর জবটাও ছেড়ে দিতে হয়। সে প্রতিটা মুহূর্তে খুব ভালোভাবে তাদের দুজনের খেয়াল রাখতো, যেই জন্য ড্রিমার আর জ্যাক দুজনেই তাকে ভীষণ পছন্দ করত। এভাবেই একদিন যখন তার কাকু জো এখানে এসে এসব জানতে পারে, তখন তিনি প্রচন্ড রেগে যান। কিন্তু ওখানেই আলমাও অনেকভাবে বুঝিয়ে তার কাকুকে শান্ত করে যে তার ছোটবেলার হবি পিয়ানো বাজানোতেও তার এতটা ইন্টারেস্ট নেই যতটা জ্যাক আর ড্রিমারকে দেখাশোনা করতে তার ভালো লাগে। তাই সে পিয়ানো ছেড়ে এদের দুজনকে বেছে নিয়েছে। তার মুখ থেকে এসব কথা শুনে তার কাকু জো মেনে নেয় আর আলমাকে বুকে জড়িয়ে ধরে, কেননা সে হুবাহু তার ঠাকুরদাদার গুণ পেয়েছিল। সেও ঠিক তার ঠাকুরদাদার মতনই বন্য জীবজন্তুদের ভালোবেসে দেখে শুনে রাখতো। এখন আলমা জ্যাক আর ড্রিমারের সাথে যথেষ্ট সুন্দরভাবেই হেসে খেলে জীবন কাটাচ্ছিল, যেখানেই জো কাকুও এখন আলমার সাথে একসাথে তাদের দুজনকে খাবার খাওয়াতো। কিন্তু জোর তাদেরকে দেখে ভয় হতো, যেখানেই আলমা তো এক ফোঁটাও ঘাবড়াতো না। জো কাকু তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, এখন কিন্তু তারা অনেকটা বড় হয়ে গেছে, তাই এখন ওদের দুজনের সাথে তোমার একা থাকাটা একদমই ঠিক না, এর জন্য তোমার প্রাণের ঝুঁকি হতে পারে। এর জবাবে আলমা ওনাকে বলে যে সে যখন তাদের দুজনের সাথে থাকে তখন সে নিজেকে সম্পূর্ণ সুরক্ষিত অনুভব করে, কখনোই তার বিন্দু মাত্র ভয় হয় না। আলমা কাকুকে বলে দেয় যে সে সব সময় তাকে এখানকার খবর জানাতে থাকবে। সে তাকে এমনটা কথাও দেয়, যার পর থেকে রোজ সে তার কাকুকে কল করে তার ভালো থাকার খবর জানায়। একদিন আলমা জ্যাক আর ড্রিমারের সাথে আইল্যান্ডে ঘুরতে বেরোয়। ঠিক তখনই সে ওখানে অচেনা একজন মেয়েকে ফুল ছিঁড়তে দেখে। তাকে দেখে ড্রিমার ছুটে তার দিকে চলে যায়। আলমাও তাকে থামানোর জন্য তার পিছনে দৌড়য়, কিন্তু এরই মধ্যে পিছলে পড়ে তার মাথায় আঘাত লেগে সে অজ্ঞান হয়ে যায়। এটা দেখে জ্যাক আর ড্রিমার তার কাছে চলে আসে। ওখানেই তারা দুজন অনেকভাবে তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই তারা সফল হয় না। যার পর তারা দুজন ওখানেই তার পাশে চুপ করে বসে থাকে। এর পরের দিন জো কাকু আলমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু তার সাথে কোনো যোগাযোগ না হওয়ার কারণে তখন তিনি তার সাথে দেখা করতে চলে আসেন। এখানে এসে তিনি তাকে কোথাও দেখতে পান না। তারপর তিনি একটা বোটে বসে তার দূরবীন দিয়ে দূরে দেখেন, আর ওখানেই তিনি তাদেরকে দেখতে পান। কিন্তু ওনার এমনটা মনে হচ্ছিল যে জ্যাক আর ড্রিমার তাকে আহত করে ফেলেছে, যেই জন্য সাথে সাথেই তিনি বন দপ্তরের লোকেদের কল করে ডেকে আনেন। যার পর তারা এখানে এসে আলমাকে হসপিটালে নিয়ে যায়। হসপিটালে ডক্টর জো কাকুকে বলেন যে ওখানে যদি আলমার সাথে জ্যাক আর ড্রিমার না থাকতো তাহলে আলমা ওখানেই ঠান্ডায় জমে মারা যেত। অন্যদিকে ওই সব বন দপ্তরের লোকেরা জ্যাক আর ড্রিমারকে আলি আর চার্লসের কাছে দিয়ে দেয়। ওখানেই তারা জানতে পারে যে এই নেকড়ে জ্যাক তো স্নোউলফের ছেলে।
অন্যদিকে ড্রিমারকে একটা সার্কাস ক্লাবের লোক অ্যালেন এবং তার ছেলে রাফা অ্যাডপ্ট করে নেয়। অ্যালেন একজন স্বার্থপর এবং ভীষণ বদমেজাজি লোক ছিল, যেখানেই রাফা একজন শান্তশিষ্ট এবং কোমল হৃদয়ের বাচ্চা ছেলে ছিল। ড্রিমারকে তার ভীষণ পছন্দ হয়, কিন্তু তার বাবা ড্রিমারের ওপর অত্যাচার করছিল আর তাকে ড্রাগস দিয়ে সার্কাসে পারফর্ম করাতো, যেই কারণে রাফা তো একদমই খুশি ছিল না। এদিকে হসপিটালে আলমার জ্ঞান ফিরে আসে। ওখানেই সে যখন জো কাকুর কাছে ড্রিমার এবং জ্যাকের ব্যাপারে জিজ্ঞেস করে, তখন তিনি তাকে বলেন যে তারা দুজনেই একদম সুরক্ষিত আছে আর তারা একদম ঠিকঠাক ভাবে জীবন কাটাচ্ছে। এটা জেনে আলমা একটু স্বস্তির শ্বাস নেয়, কিন্তু সে তাদের দুজনকেই ভীষণ মিস করছিল। তাই সে খুব তাড়াতাড়ি তাদের সাথে দেখা করার জন্য বন দপ্তরে চলে আসে। কিন্তু তখনই সে জানতে পারে যে নেকড়ে জ্যাক একটা পার্কে আছে আর ড্রিমারকে কেউ একজন সার্কাসে ধরে নিয়ে গেছে। এটা জানার সাথে সাথেই সে প্রচন্ড রেগে ওঠে, কিন্তু কোনো রকমে জো তাকে ওখান থেকে নিয়ে চলে যায়, যাতে এসবের জন্য আর কোনো বড়সড় ঝামেলা শুরু না হয়। এরপর আলমা জ্যাকের খোঁজ নেওয়ার জন্য আলীর কাছে কল করে। তখন আলী তাকে বলে যে জ্যাক এখানে এসে তো খুব খুশি আছে, এখানে সে অন্যান্য নেকড়েদের সাথে বিন্দাস তার জীবন যাপন করছে। এটা জেনে তো আলমার মনে একটু স্বস্তি ফেরে, কিন্তু এখনো ড্রিমারের জন্য তার চিন্তা হচ্ছিল। এদিকে অ্যালেন সার্কাসে ড্রিমারকে দিয়ে লোকজনের সামনে কৌশল দেখিয়ে বেশ ভালোই টাকা কামাচ্ছিল, যেসব দেখে লোকজন তো অনেক এনজয় করত, যেই জন্য সে খুব তাড়াতাড়ি লোকজনের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে ওঠে। এদিকে আলমা সিদ্ধান্ত নেয় যে সে প্রতিটা সার্কাসে গিয়ে ড্রিমারকে খুঁজবে, যেই জন্য সে অনেকগুলো সার্কাসেও যায় আর ওখানকার লোকজনের কাছে ড্রিমারের ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু কোথাও সে ড্রিমারের কোনো খোঁজ পায় না। সে ড্রিমারকে ভীষণ মিস করত আর এর জন্য সব সময় সে খুব উদাস হয়ে থাকতো, কেননা সে ড্রিমার এবং জ্যাকের সাথেই তার জীবনের সবচেয়ে ভালো মুহূর্তগুলো কাটিয়েছিল। এভাবেই একদিন ওই নেকড়ের পার্কের পাশ দিয়েই ড্রিমারের সার্কাসের গাড়ি যাচ্ছিল। পার্কের ভিতর থেকেই জ্যাক তাকে দেখে চিনতে পারে আর সে ওখান থেকে পালিয়ে যায়। পরে আলী পার্কে এসে এসব দেখে বুঝতে পারে যে জ্যাক অনেক বুদ্ধিমান একটা নেকড়ে, নিশ্চয়ই সে কিছু একটার খোঁজে এখান থেকে পালিয়ে গেছে। অন্যদিকে জ্যাক ড্রিমারের কাছে চলে আসে আর তাকে ওই খাঁচা থেকে মুক্ত করে ওখান থেকে নিয়ে পালিয়ে যায়। আবার অনেক দিন পর তারা দুজন একসাথে হয়ে ভীষণ খুশি হয়েছিল আর তারা দুজন অনেক মজাও করে। এদিকে ওই পার্ক থেকে আলী আলমাকে কল করে এই সব কিছু জানিয়ে দেয়, যেটা শুনে আলমা বলে যে নিশ্চয়ই সে তার বন্ধু ড্রিমারের কাছে গেছে। অন্যদিকে অ্যালেন আবার ড্রিমারকে ধরার জন্য প্রস্তুতি নেয়। রাফা তার বাবাকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করছিল যে সে যেন ড্রিমারকে না ধরে, কিন্তু অ্যালেন তার কোনো কথাই শোনে না, আর যার পর তারা দুজন গাড়িতে বসে তাদের পিছু নিতে শুরু করে। এদিকে চার্লস আলীকে কল করে বলে যে আলমা একদম ঠিক বলছিল, জ্যাক ড্রিমারকে নিয়ে পালিয়ে গেছে। যেটা শোনার সাথে সাথেই আলী আলমার সাথে দেখা করতে চলে আসে। ওখানেই তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়, কেননা তার এমনটা মনে হচ্ছিল যে আলমা তাকে মিথ্যে কথা বলছে, যাতে সে তাদের কাছে থেকে জ্যাক এবং ড্রিমারকে বাঁচাতে পারে। কিন্তু এরপর যখন আলী চলে যাচ্ছিল তখন তার ওই বোট খারাপ হয়ে যায়, আর যার জন্য এখন আবার তাকে বাধ্য হয়ে আলমার কাছে ফিরে আসতে হয়। এরপর তারা দুজন একে অপরের কাছে ভুল স্বীকার করে ক্ষমা চায় আর খুব তাড়াতাড়ি তাদের দুজনের মধ্যে বন্ধুত্বও হয়ে যায়। যার পর তারা দুজন একসাথে মিলে জ্যাক আর ড্রিমারকে খুঁজবে বলে সিদ্ধান্ত নেয়। ওখানেই আলমা আলীকে জ্যাক আর ড্রিমারের ছবি দেখায়। তারপর আলী আলমাকে একটা ম্যাপ দেখিয়ে বলে যে তারা জ্যাকের গায়ে একটা ট্র্যাকিং ডিভাইস লাগিয়ে রেখেছে, কিন্তু এখানে নেটওয়ার্ক না থাকার কারণে তারা তাকে খুঁজে বের করতে পারছে না। কিন্তু তারা শেষবারের মতো জ্যাককে বনের পথে আসতে দেখেছিল। এটা জেনে আলমা ভীষণ খুশি হয়। অন্যদিকে জ্যাক আর ড্রিমার শহরের রাস্তায় খোলামেলা ঘুরে বেড়াচ্ছিল, যাদেরকে দেখে তো ওখানকার সব লোক প্রচন্ড ভয় পেয়ে যায় আর বন দপ্তরে কল করে জানিয়ে দেয়। বন দপ্তরের লোকেরা তাদেরকে দেখার সাথে সাথেই তাদের গায়ে গুলি চালানোর অর্ডার দিয়ে দেয়। পরের দিন সকাল হওয়ার সাথে সাথেই আলী আর আলমা তাদের দুজনকে খুঁজতে বেরিয়ে পড়ে। ওখানেই জো কাকু আলীকে আলমার খেয়াল রাখতে বলে। এদিকে সেনাবাহিনীর লোকেরাও জ্যাক আর ড্রিমারকে খোঁজার জন্য আইল্যান্ডে চলে আসে। অন্যদিকে রাফা অ্যালেনকে নিয়ে বনে এসে ওখানে ড্রিমারকে দেখতে পায়। অ্যালেন তার গায়ে গুলি চালাতেই যাচ্ছিল কি ঠিক তখনই জ্যাক লাফিয়ে এসে তাকে বাঁচিয়ে নেয়, যেই জন্য ওই বন্দুকে থাকা ড্রাগের ইনজেকশন জ্যাকের গায়ে লেগে যায় আর জ্যাক জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এই সুযোগেই রাফা তার গায়ে থেকে ওই ট্র্যাকিং ডিভাইসটা খুলে নিজের কাছে রেখে দেয় আর তার গায়ে থেকে ওই ইনজেকশনটা বের করে ফেলে দেয়। এদিকে আলমা আর আলী তাকে ট্র্যাক করতে করতে একটা বারে চলে এসেছিল, যেখানে অ্যালেন আর রাফা বসেছিল। আলমা যখন তার কাছে জিজ্ঞেস করে যে তারা ওই ট্র্যাকিং ডিভাইসটা কোথায় পেয়েছে, কিন্তু অ্যালেন তাদেরকে মিথ্যে বলে দেয় যে
যে তারা তো ওটা রাস্তার পাশে পড়ে থাকতে দেখেছিল, যেটা দেখে তার ছেলে রাফা ওটা তুলে নিয়েছিল। এটা শুনে তারা দুজন ওখান থেকে চলে যায়, কিন্তু রাফা তার বাবাকে টয়লেটে যাচ্ছি মিথ্যে কথা বলে তাদের কাছে এসে তাদেরকে সব কিছু সত্যি বলে দেয়, যার পর তারা দুজন তাকেও তাদের সাথেই নিয়ে যায়। আর ড্রিমারকে খুঁজতে খুঁজতে শেষমেশ অনেকটা দূর এসে তারা ড্রিমারকে দেখতে পায়, যার পর আলমা ড্রিমারের সাহায্য নিয়ে জ্যাকের কাছে চলে আসে। এখানে তারা তিনজন আবার একসাথে হয়ে অনেক খুশি হয়, কিন্তু ঠিক তখনই ওখানে বন দপ্তরের সেনাবাহিনীরা চলে আসে। এটা দেখে আলমা একটা গুপ্ত সুড়ঙ্গের পথ ধরে তাদের দুজনকে তার আইল্যান্ডের বাড়ির কাছে নিয়ে আসে, কিন্তু ড্রিমার তাদের সাথে যায় না, কেননা সে জলে নামতে একদমই পছন্দ করতো না। এই জন্য আলমা তার কাছে অনেক অনুরোধ করে, কিন্তু তবুও সে আইল্যান্ডের বনের দিকে চলে যায়। তখনই অচানক আলমা বন্দুকের গুলি চালানোর আওয়াজ শুনতে পায়। যেই আওয়াজ শুনে সে ভেবেছিল যে হয়তো ওই সেনাবাহিনীরা ড্রিমারের গায়ে গুলি চালিয়েছে। এদিকে সে জ্যাককে নিয়ে তার বাড়িতে ফিরে এসেছিল, কিন্তু এখনও তার ড্রিমারের কথা ভেবে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু ঠিক তখনই পিছন থেকে ড্রিমারও ওখানে চলে আসে, যাকে দেখে তারা সবাই ভীষণ খুশি হয়। আর একবার আবার তারা সবাই মিলে একসাথে মিলেমিশে থাকতে শুরু করে। শেষ সিনে আমরা দেখি যে আলমা তার ওই দ্বীপে একটা পিয়ানো কনসার্টের আয়োজন করেছে, যেখানে থাকা সবাইকে সে তার জীবনের এই অসাধারণ কাহিনীটা শোনায়, যেই কাহিনী জেনে সবাই তার প্রতি ভীষণ ইমপ্রেস হয়। আর এই হ্যাপি এন্ডিং এর সাথে এই কাহিনী এখানেই শেষ হয়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল অন করে দিতে একদমই ভুলো না। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।